সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। চলো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে খাদ্য লবণ। খাদ্য লবণ, একে আমরা কি বলি? সল্ট। তো এই খাদ্য লবণ নিয়ে বেশ কিছু কথা আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। কিছু ইন্টারেস্টিং জিনিসও তোমরা জানতে পারবে। যে সল্ট কথাটা কি থেকে এসেছে একটু বলে নিই। প্রাচীন রোমে সেনাবাহিনীদের যে অফিসাররা কাজ করতেন সেনাবাহিনীতে, সেই সেনাবাহিনীর অফিসারদের নুন কেনার জন্য তাদেরকে একটা টাকা দেওয়া হতো। সেই সেটাকে বলা হতো স্যালারিয়াম। স্যালারিয়াম। প্রাচীন রোমে সেনাবাহিনীর অফিসারদেরকে নুন কেনার জন্য প্রতি মাসে কিছু টাকা দেওয়া হতো। সেই টাকাকে বলা হতো স্যালারিয়াম। এই স্যালারিয়াম থেকে এখনকার স্যালারি কথাটা এসেছে। এখন যারা বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে যারা কাজ করেন তাদেরকে স্যালারি দেওয়া হয়। তাহলে এই স্যালারি বা মাহিনা কথাটা এসেছে এই স্যালারিয়াম থেকে। তাহলে বুঝতে পারছো যে স্যালারি কথাটার উৎপত্তি কিন্তু এই স্যালারিয়াম থেকে। এটা আমি এই জন্যই গল্পটা বললাম। তাহলে নুন যে কত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এটা বলা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসারদেরকে নুন কেনার জন্য টাকা দেওয়া হতো। এই যে আমরা মানুষরা অন্যান্য প্রাণীদের চেয়ে আমরা তো একটু বুদ্ধিমান, বেশি বুদ্ধিমান। এর কারণ কি বলো তো? এর দুটো কারণ আছে। অবশ্যই আমাদের একটা উন্নত মস্তিষ্ক আছে। আমাদের মস্তিষ্কের গঠনের জন্য দায়ী আরেকটা যেটা কারণ, যে আমরা খাদ্যের মধ্যে নুন ব্যবহার করি। তাই আমরা অন্যান্য প্রাণীদের চেয়ে মানুষরা বেশি বুদ্ধিমান। এক নম্বর হচ্ছে মস্তিষ্কের গঠন, আর দু নম্বর হচ্ছে খাদ্যের মধ্যে আমরা লবণ ব্যবহার করি। তো এই যে খাদ্য লবণ, এটা মূলত 3 প্রকার খাদ্য লবণ আছে যেটাকে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এটাকে আমরা খাদ্য লবণ বলি। এছাড়াও আরও দুটো লবণ আছে। একটা হচ্ছে সন্ধৈব লবণ বা সামুদ্রিক লবণ। সন্ধৈব লবণ বা এর একটা নাম আছে সামুদ্রিক লবণ। আরেকটা হচ্ছে রক সল্ট। আর আরেকটা হচ্ছে খাদ্য লবণ। এই 3 প্রকার, মূলত এই 3 প্রকার লবণকে আমরা ব্যবহার করি। তো সামুদ্রিক লবণ এছাড়াও এখন আরেকটা দূষণমুক্ত সমুদ্রের পরিবেশ থেকে এক ধরনের অর্গানিক সি সল্ট পাওয়া যায়। এগুলোর মধ্যে অন্যান্য লবণের তুলনায় বেশি পরিমাণে কিছু খনিজ মৌল থাকে। তো এগুলোকে আমরা খাবার হিসাবে ব্যবহার করতে পারি। এই 3টে লবণকে বহুল প্রচলিত যে লবণ, এই খাদ্য লবণ যেটাকে আমরা টেবিল সল্ট বলি, এই লবণটা আমরা প্রত্যেকের বাড়িতে ব্যবহার হয়। টেবিল সল্ট এটা বর্তমানে তোমরা দেখেছো যে লবণের যে প্যাকেটগুলোতে যদি দেখে থাকো, দেখবে একটা কথা লেখা থাকে আয়োডাইজড সল্ট। অর্থাৎ এই লবণের মধ্যে আয়োডিন মেশানো আছে। কেন আয়োডিন মেশানো হয়েছে তারও একটা গল্প আছে। গল্পটা একটু বলে নিই। বিংশ শতকে 50-এর দশকের সময় হিমাচল প্রদেশের
কাংড়া উপত্যকার বেশ কিছু গ্রামে গয়টার রোগের প্রাদুর্ভাব হয়। অনেক লোকেই এই রোগটাতে আক্রান্ত হচ্ছিল। বিংশ শতকের 50-এর দশকে কোথায়? হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার বেশ কিছু গ্রামে গয়টার রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, অনেক লোকের হচ্ছিল। এই ব্যাপারটাকে সমাধান করার জন্য ভারত সরকার সেখানে একদল বিজ্ঞানীকে পাঠায়। প্রফেসর ভি রামলিঙ্গ স্বামীর নেতৃত্বে একদল বিজ্ঞানী সেখানে গিয়ে গবেষণা শুরু করে তারা ভারত সরকারকে জানায় যে ওই অঞ্চলের খাদ্যতে যে সমস্ত খাদ্য ওনারা ব্যবহার করেন ওখানকার লোকজন, তাদের খাদ্যে আয়োডিনের ঘাটতি আছে। হিমাচল প্রদেশ পাহাড়ি অঞ্চল, তাহলে সেখানে যখন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে মাটি ক্ষয় হয়ে যখন সমভূমিতে চলে এসেছে, সেখান থেকে জল যখন সমভূমিতে আসে তাহলে ওই জায়গার মাটিতে থাকা আয়োডিনও সেখান থেকে চলে এসেছে সমভূমিতে। তাহলে ওই সমস্ত মাটিতে যে সমস্ত ফসল উৎপাদন হয় সেই সমস্ত ফসলগুলোতে আয়োডিন কম থাকছিল। এটা ওনারা তাদের গবেষণার মাধ্যমে বলেছিলেন। তখন ভারত সরকার কি করল? 1962 সালে ওই অঞ্চলগুলোতে যেখানে গয়টার রোগের প্রাদুর্ভাব হচ্ছিল এই সমস্ত জায়গাগুলোতে আয়োডিন যুক্ত নুন পাঠানো শুরু করলেন। পরে দেখা গেল যে আয়োডিন যুক্ত নুন ব্যবহার করার পর এই রোগটার প্রকোপ ধীরে ধীরে কমতে লাগলো। তো আয়োডিন এই গয়টার রোগ প্রতিরোধে সাহায্য করে। পর্যাপ্ত মাত্রায় আয়োডিন যদি আমাদের শরীরে থাকে তাহলে গয়টার বা গলগণ্ড রোগটা হবে না। আমাদের পুরুলিয়া জেলাতেও কিছু কিছু জায়গায় এই গলগণ্ড রোগটার প্রকাশ এক সময় ঘটত, কিন্তু বর্তমানে যেহেতু এখন লবণের মধ্যেও আয়োডিনকে মিশিয়ে দেওয়া হয়েছে, তাই আর এই রোগটা খুব একটা দেখা যায় না। তাহলে খাদ্য লবণে থাকা আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধে সহায়তা করে। এই 3টে লবণ আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? এই যে এই লবণটা, এটা হচ্ছে সন্ধৈব লবণ বা সামুদ্রিক লবণ। আর এই সাদা রঙের লবণ, এটা তো আমরা দেখেছি, এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমরা প্রত্যেক দিন আমরা খাবারের সঙ্গে যেটা ব্যবহার করি, বেশিরভাগ বাড়িতেই এই লবণটা ব্যবহৃত হয়। একেই বলা হয় খাদ্য লবণ বা টেবিল সল্ট। আর এই যে আরেকটা সল্ট দেখাচ্ছে, এটা হচ্ছে রক সল্ট। এই সল্টগুলো, এই 3 ধরনের সল্ট আছে, এইগুলোকে আমরা খাবারের মধ্যে ব্যবহার করতে পারি। এই সল্টগুলোর মধ্যে এবার আমরা চলো জেনে নেব এই খাদ্য লবণের কিছু সাধারণ ধর্ম, মানে কি কি বৈশিষ্ট্য এর আছে। দেখো, এই লবণকে যদি আবার হাত দিয়ে স্পর্শ করো, একটু দানা দানা আছে, নির্দিষ্ট কেলাসাকার গঠন আছে লবণের। তাহলে লবণের সাধারণ ধর্মগুলো যখন তোমরা লিখবে, প্রথমে লিখবে লবণের সাধারণ ধর্ম কি কি। লবণের সাধারণ ধর্মের মধ্যে লিখবে লবণের কোনো গন্ধ আছে কি? লবণের কোনো গন্ধ আছে? তাহলে এটা একটি গন্ধহীন কঠিন পদার্থ, তাই তো? 2 নম্বরে লিখবে লবণের একটা নির্দিষ্ট কেলাসাকার আকৃতি, কেলাসাকার গঠন আছে। তাহলে লবণ একটি কেলাসাকার কঠিন পদার্থ। কেলাসাকার
কঠিন পদার্থ। 3 নম্বরে হচ্ছে বিশুদ্ধ লবণ অনুদ্বায়ী। কর্পূরকে যেমন বায়ুতে রাখলে কর্পূর উবে যায়, লবণ কিন্তু এরকম উবে যাবে না। তাহলে লবণ অনুদ্বায়ী, অনুদ্বায়ী পদার্থ। 4 নম্বর, এটা একটি তড়িৎযোজী পদার্থ। তড়িৎযোজী পদার্থ বলতে এই খাদ্য লবণে মূলত থাকে কি সোডিয়াম ক্লোরাইড NaCl। এই NaCl তড়িৎ বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করে এবং এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে এটি একটি তড়িৎযোজী যৌগ। এগুলো হচ্ছে লবণের সাধারণ ধর্ম। এরপর আছে লবণকে তোমরা কি কি কাজে লাগাতে পারো বা কি কি কাজে সাধারণত আমরা লাগিয়ে থাকি। খাদ্যের মধ্যে লবণের ব্যবহার আছে, এটা তো আমরা জানি। এছাড়া আর কি কি কাজে লবণকে ব্যবহার করতে পারি। যদি গলা ব্যথা হয় তখন দেখবে কি বলা হয়, একটু হালকা গরম জলে লবণ মিশিয়ে কুলকুচি করতে বলা হয় বা গার্গল করতে বলা হয়, যাতে ওই গলা ব্যথাতে উপশম হয়। যদি ঘন ঘন বমি ও পাতলা পায়খানা হয়, সেই ক্ষেত্রে দেখবে অল্প নুন চিনি মিশিয়ে শরবত করে বারে বারে খাওয়ানো হয়। আবার কোনো জিনিসকে সংরক্ষণ করতে লবণ ব্যবহার করা হয়। এই তেঁতুল সংরক্ষণের জন্য লবণ দিয়ে যদি তেঁতুলকে রাখা হয়, সেটা অনেক দিন ঠিক থাকে। বাড়িতে তোমরা দেখেছো আচার তৈরি করার সময় মা কাকিমারা লবণ ব্যবহার করেন। তাহলে লবণ দিয়ে কোনো কিছুকে সংরক্ষণ করা যায়। কিছু কিছু জায়গায় দেখবে কাঁচা আমকে কেটে শুকিয়ে রাখা হয়। ওই তখন কি করা হয়, ওই আমকে কাটার পর সেখানে লবণ মিশিয়ে দিলে ওই কাটা আম থেকে তার জলীয় অংশটা বাইরে বেরিয়ে যায়। ফলে সেই আমটা একদিকে যেমন তাড়াতাড়ি শুকিয়েও যায়, তেমনি সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে না। তাহলে কোনো কিছুকে সংরক্ষণের জন্য আমরা লবণকে ব্যবহার করতে পারি। লবণের বহু ব্যবহার আছে। এখন প্রথম যে ব্যাপারটা সবচেয়ে বেশি যেটা ব্যবহার হচ্ছে, সেটা আমরা খাদ্যের মধ্যে লবণ ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা খাদ্যের মধ্যে কেন লবণ ব্যবহার করি। মানুষ প্রাচীনকাল থেকেই তাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখেছেন যে খাদ্যের মধ্যে যখন লবণ প্রয়োগ করা হয়, তখন খাদ্যের টেস্টটা বা স্বাদটা বেড়ে যায়। এই খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য লবণ ব্যবহার করা শুরু করেছিল। প্রাচীনকাল থেকে মানুষ এটার ব্যবহার শুরু করেছিলেন। পরবর্তী সময়ে মানুষ এটাও জানতে পারল যে লবণ ব্যবহার করলে আমাদের শরীরে বেশ কিছু রোগ বা শরীর ঠিক থাকে। শরীরকে স্বাভাবিক রাখতে লবণের যে কিছু ভূমিকা আছে, এটা প্রাচীনকালের মানুষ উপলব্ধি করেছিল এবং সেই থেকে তারা খাবারের মধ্যে লবণের ব্যবহার শুরু করেন। পরবর্তী সময়ে যখন বিজ্ঞান এগোলো, তখন আমরা আরও অনেক কিছু তথ্য জানতে পারলাম যে লবণ কীভাবে আমাদের সহায়তা করে। আমাদের শরীরে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে এই খাদ্য লবণ বা লবণ আছে, যাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম কি করে, সোডিয়াম আয়নরূপে যখন থাকে, তখন আমাদের দেহে যে উদ্দীপনা প্রবাহিত হয়, উদ্দীপনা বলতে সিগন্যাল বলতে ধরো তোমার গালে একটা মশাই কামড়াচ্ছে, তাহলে যে মশা কামড়াচ্ছে সেটা আমরা বুঝতে পারি কি করে। তো তোমার যেখানে মশাটা কামড়াচ্ছে সেখানে কিছু গ্রাহক কোষ আছে, তারা সেই সংবেদনটা, সেই খবরটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পাঠাচ্ছে এবং মস্তিষ্ক সেটাকে
বিশ্লেষণ করে বুঝতে পারছে যে ওখানে মশা কামড়াচ্ছে, তাহলে হয় মশাটাকে তাড়াতে হবে কিংবা মশাটাকে মারতে হবে। সেই অনুযায়ী তোমার হাতের কাছেও একটা নির্দিষ্ট সিগন্যাল এসে পৌঁছাচ্ছে, যার ফলে হাতটি দিয়ে তুমি মশাটাকে মেরে দিচ্ছ বা মশাটাকে তাড়িয়ে দিচ্ছ। এই যে সংবেদন আদান প্রদান, এটাতে এই সোডিয়ামের বিশেষ ভূমিকা আছে। এই সোডিয়াম আমাদের দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। বিশেষ ভূমিকা হচ্ছে এটা যে দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করা সোডিয়ামের একটি বিশেষ কাজ। যদি কখনো শরীরের মধ্যে জলের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে? বাড়বে কোথায়? রক্তে জলের পরিমাণ বাড়বে, তাহলে রক্তের পরিমাণটা বেড়ে যাবে। তখন কি হবে? রক্তচাপ বাড়বে। রক্তচাপ বাড়ার অর্থ কি? রক্ত যে নালীপথে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ শিরা ধমনির মধ্য দিয়ে যে নালীপথে রক্ত প্রবাহিত হয়, সেই নালীপথগুলোর উপরে চাপ সৃষ্টি হবে। অনেক সময় ছোট ছোট ধমনীগুলো এই চাপের দরুন ছিঁড়ে যেতে পারে, যার ফলে শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হতে পারে। অতিরিক্ত সোডিয়াম, যদি শরীরে সোডিয়ামের মাত্রা যখন বেড়ে যায়, তখন তার দরুন রক্তচাপ বেড়ে যায়। এই জন্য দেখবে যাদের রক্তচাপ বেশি আছে, ডাক্তারবাবুরা পরামর্শ দেন লবণ, খাদ্যের মধ্যে লবণ কম ব্যবহার করার জন্য। কম ব্যবহার করার জন্য কিন্তু বলেন, কিন্তু কখনোই বলেননি যে লবণ খাওয়া চলবে না। কেননা লবণ আমাদের শরীরে একটা অতি প্রয়োজনীয় উপাদান। এটা খাওয়া চলবে না এরকম নয়, লবণের পরিমাণ কমাতে বলেন। এটাকে অনেক সময় মানুষ করে নেয় যে ডাক্তারবাবু বলেছেন লবণ কম খেতে, তাহলে আমি একদমই খাবো না। এটা কিন্তু খুব ক্ষতিকর, এটা কিন্তু আরও বিপজ্জনক। লবণ আমাদেরকে নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হবে, কিন্তু ডাক্তারবাবুরা কি বলে থাকেন? লবণের পরিমাণ কমাতে হবে। বেশি পরিমাণে লবণ গ্রহণ করলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। যাই হোক, এরপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব। ওই যে সামুদ্রিক যে লবণ, এই সামুদ্রিক লবণের মধ্যে প্রায় 47টি সামুদ্রিক লবণে প্রায় 47 রকমের খনিজ পদার্থ আছে। এটা মনে রাখবে, 47 সামুদ্রিক লবণের মধ্যে 47 ধরনের খনিজ পদার্থ আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য 7টি যৌগ বেশি পরিমাণে পাওয়া যায়। এই 7টি যৌগের নাম তোমাদেরকে বলবো, এবং এই যৌগগুলোর সংকেতটাও তোমাদেরকে মনে রাখতে হবে। সামুদ্রিক লবণে তাহলে এই সংখ্যাটা মনে রাখবে, 47টি যৌগ পাওয়া যায়, তার মধ্যে 7টি যৌগ বেশি পাওয়া যায়। এই 7টি যৌগের নাম এবং সংকেত তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে চলো এগুলো লিখে নিই। দুটো থাকে ক্লোরাইড যৌগ। 1 নম্বরে লিখব ক্লোরাইড যৌগ, এদের সংখ্যা দুটো। কি কি? একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এর সংকেত কি হবে? তোমরা এর আগেই তোমাদেরকে চিহ্ন সংকেত পড়ানো হয়েছে। সোডিয়াম ক্লোরাইড সংকেত কি হবে? অনেকেই পারবে, NaCl। এর নাম এবং সংকেত দুটোই মনে রাখবে, NaCl, সোডিয়াম ক্লোরাইড। আর ক্লোরাইড যৌগ বলতে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সংকেত কি হবে? MgCl2, তাই তো? MgCl2। আর থাকে 3টে সালফেট যৌগ, 3টে সালফেট যৌগ, যেমন ম্যাগনেসিয়াম সালফেট,
ম্যাগনেসিয়াম সালফেট সংকেত কি পারবে? আশা করি অনেকেই পারবে। ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। আরেকটা থাকে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট কি হবে সংকেত? Ca, ক্যালসিয়াম Ca, তার সঙ্গে SO4, CaSO4। আর থাকে পটাশিয়াম সালফেট। এই তিনটে সালফেট যৌগ, এই 7টি যৌগ কি বলেছি? সামুদ্রিক লবণে বেশি পরিমাণে থাকে। পটাশিয়াম সালফেট সংকেত কি হবে? K2SO4। তাহলে আমরা 5টা পেলাম। আরেকটা যৌগ ব্রোমাইড যৌগ, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এর সংকেত কি হবে? MgBr2, ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে কটা যৌগ পেলাম? 1 2 3 4 5 6। আরেকটা থাকে কার্বনেট যৌগ হিসাবে, কার্বনেট যৌগ থাকে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট সংকেত CaCO3। তাহলে এই 7টি যৌগের নাম আর তাদের সংকেতগুলো মনে রাখবে। এটা কিসের যৌগগুলো কোথায় আছে? সামুদ্রিক লবণে যে 47টি যৌগ পাওয়া যায় তার মধ্যে যে যৌগগুলি বেশি পরিমাণে পাওয়া যায় সেই 7টি যৌগ হলো ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ব্রোমাইড আর ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই 7টি যৌগের নাম এবং তাদের সংকেতগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো এই তালিকাটা থেকে বুঝতে পারছো যে কোন ধরনের যৌগ বেশি আছে। বেশি মানে সংখ্যায় বেশি আছে, পরিমাণে আমি বলিনি। পরিমাণে কিন্তু বেশি থাকে লবণের মধ্যে, যে কোনো ধরনের লবণ হোক না কেন তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি থাকে। কিন্তু আমি বলেছি কোন ধরনের যৌগগুলো বেশি আছে। দেখো এখানে একটা আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে আছে ম্যাগনেসিয়াম সালফেট আর এখানে আছে ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে এই ম্যাগনেসিয়ামের যৌগগুলো বেশি পরিমাণে আছে। এই ম্যাগনেসিয়ামও একটা গুরুত্বপূর্ণ ধাতু যা আমাদের শরীরে কাজে লাগে। পরবর্তীতে আমরা ম্যাগনেসিয়ামের জীবদেহে ম্যাগনেসিয়ামের ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড যে কোনো ধরনের লবণেই থাকে এবং তার পরিমাণটাই সবচেয়ে বেশি। আমরা লবণ বলতে, খাদ্য লবণ বলতে এই সোডিয়াম ক্লোরাইডকেই বুঝে থাকি। তো সোডিয়াম ক্লোরাইড আগে সমুদ্রের জল থেকে সাধারণত এই খাদ্য লবণ সংগ্রহ করা হতো। এখন বর্তমানে রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা খাদ্য লবণ পেয়ে থাকি। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে HCl গ্যাস চালনা করে ওই নির্দিষ্ট কেলাসাকার সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ পাওয়া যায়, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। তা আমরা যে লবণ বাড়িতে থাকে, দেখবে যদি লবণের কৌটোটা যদি খোলা থাকে তাহলে দেখবেন লবণটা একটু গলে গেছে এরকম মনে হয়, একটু ভেজা ভাব হয়ে যায়। কেন হয়? তা সোডিয়াম ক্লোরাইড কিন্তু জল গ্রহণ করবে না, এ জলাকর্ষী নয়। এই সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে
এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরা জলাকর্ষী যৌগ বটে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড যখন এই খাদ্য লবণে উপস্থিত থাকে, তারা তখন বায়ু থেকে জলীয় বাষ্প গ্রহণ করে নেয়, যার ফলে লবণটা একটু গলে গেছে এরকম মনে হয়। তাহলে এই কারণটা মনে রাখবে যে বিশুদ্ধ লবণ জলাকর্ষী, সোডিয়াম ক্লোরাইড জলাকর্ষী যৌগ না হলেও খাদ্য লবণে থাকা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড দুটি জলাকর্ষী পদার্থ হওয়ায় তারা বায়ু থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, যার ফলে লবণকে একটু স্যাঁতস্যাঁতে বা ভেজা মনে হয়। তাহলে এই তথ্যগুলোই আজকে থাক, অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের ক্লাসটি। তাহলে আজকে জানলাম যে খাদ্য লবণে কি কি থাকে আর লবণ কয় প্রকার। তোমাদের সিলেবাসে এই 3 ধরনের লবণ নিয়ে আলোচনা আছে, যে একটা হচ্ছে সন্ধৈব লবণ বা সামুদ্রিক লবণ, একটা হচ্ছে রক সল্ট, আরেকটা হচ্ছে খাদ্য লবণ বা টেবিল সল্ট। এই 3 ধরনের সল্টের মধ্যে সামুদ্রিক যে লবণ, তার মধ্যে কতগুলো যৌগ থাকে? 47টি যৌগ থাকে। 47টি যৌগের মধ্যে 7টি যৌগ বেশি পরিমাণে থাকে, তাদের নাম এবং তাদের সংকেত এতটাই আজকে মনে রেখো। পরবর্তী ক্লাসে আমরা লবণের আরেকটি জিনিস আজকে আলোচনা হয়েছে, লবণের ধর্মগুলো। লবণের ধর্ম কি কি? ভৌত ধর্ম, সাধারণ ধর্মগুলো আলোচনা হয়েছে। সাধারণ ধর্মগুলোই মনে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব জীবদেহে লবণের প্রয়োজনীয়তা এবং উৎস, মানে কোথা থেকে আমরা লবণ পেয়ে থাকি। ঠিক আছে, আজকে এখানেই রাখি।